হ্যাঁ বৌদি, আপনার আলুর ক্ষেত দেখে এলাম, খুব ভালো আলু জন্মেছে। কালু, এত রাতে তুই বাইরে কেন? এ সবাই তো তোকে বাইরে দেখা যায় না, কি ব্যাপার? না না না, মানে মোরল বাবু, আজ ঠান্ডা বেশি, তাই একটু হাঁটতে বের হয়েছি। কিন্তু আজ আমাকে কেউ থামাতে পারবে না, রমার আলু আমারই হবে। আজ এত ভোরে উঠেছো কেন? তোমার শরীরটা তো ভালো নেই কদিন। গরিবের আবার শরীর খারাপ থাকার বিলাসিতা আছে নাকি গো গিন্নি? মাঠে না গেলে পেট চলবে কি করে? বাবা, আমি তোমার সঙ্গে মাঠে যাব, আমি কাজ শিখতে চাই। না রে বাবা, তুই এখনো অনেক ছোট রে, তুই পড়াশোনা করবি, আমার মতো কষ্ট যেন তোকে না করতে হয় রে। এই আমার স্বপ্ন রে, এই আমার স্বপ্ন। আমার খিদে পেয়েছে মা, ভাত দাও। হ্যাঁ রে মা, একটু পরে খাবার দিচ্ছি। চাল শেষ হয়ে গেছে মনে হয়, তোমার মুখ দেখে বুঝলাম আমি। হ্যাঁ, দেখি পাশের বাড়ি থেকে একটু চাল ধার করে আনি, ছেলে মেয়ে দুটোকে অন্তত খেতে তো দিই। তুমি আজ কাজ থেকে ফেরার সময় পারলে একটু চাল আর তরকারি নিয়ে এসো। আহ, দারিদ্রতা আমাদের ছায়ার মতো লেগেই আছে, তবু মন ভেঙো না রমা, পরিশ্রম করলে একদিন না একদিন এই অবস্থা ঠিকই কেটে যাবে গো। আমি মাঠে গেলাম। কি গো রমেশ দাদা, শুনলাম তোমার ফসল এবার খুব ভালো হয়নি। জমির মাটিতে কি হলো যে বারবার ফসল খারাপ হচ্ছে? হুম, মাটির দোষ না রে ভাই, সারের দাম বেশি, বৃষ্টি কম, সব মিলে তাই এই অবস্থা। মাটি কখনো খারাপ হয় না গো। এইভাবে তো আর চলবে না, এভাবে তো সংসার টিকে থাকবে না। হবে রে ভাই, হাল ছাড়লে চলবে কি করে? মাটিকে ভালোবাসলে সে একদিন ঠিক ফল দেবে। হ্যাঁ গো রমেশ দাদা, তুমি অনেক ধৈর্যশীল ভালো মানুষ, দেখো চেষ্টা করে, কি হয় ভাগ্য খুলতেও পারে। কি গো, তোমার জ্বরটা তো বেড়েই যাচ্ছে, একটু জল খাবে? রমা, শরীরটা আর সইছে না, আমার মনে হয় সময় শেষ। আহ, তুমি বাচ্চাদের দেখে রেখো। কি বলছো কি তুমি? এইসব কথা বলো না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো। অপেক্ষা করো, আমি এক্ষুনি করিম ভাইকে ডেকে আনছি। করিম ভাই, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, একটু আসুন না ভাই। কি হয়েছে বৌদি? চলুন দেখি, চলুন। করিম ভাই, আবার সময় শেষ, আপনি আমার পরিবারকে একটু দেখবেন, ছোট বাচ্চা দুটোকে রেখে চলে যাচ্ছি করিম ভাই। রমেশ দাদা, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওগো, ওগো, তুমি আমাকে ফেলে যেও না, বাচ্চাগুলোকে রেখে যেও না, আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? বাবা, ওঠো বাবা, কথা বলো, তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না বাবা? বাবা, বাবা, তুমি ঘুমিয়ে আছো কেন বাবা? ওঠো বাবা, ওঠো। বৌদি, ওপরালার ওপর ভরসা রাখুন, আপনি ভেঙে পড়লে বাচ্চা দুটোকে কে দেখবে? এখন থেকে আপনি ওর বাবা, আপনি ওর মা। আমার খুব খেতে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না। হ্যাঁ মা,
বাবা মারা গেছে আজ কদিন হলো। পাশের বাড়ির কাকিমারা একটু খাবার দিয়েছিল, তাই খেয়েছি। কদিন ভালোভাবে খাওয়াই হয় না। বাবলু বাবা, তুই পুতুলকে দেখে রাখিস। আমি কাজ খুঁজতে যাচ্ছি, ঘরেই থাকবি, ঠিক আছে? বাইরে কোথাও যাবি না। আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, আর কোনো কাজ খুঁজে পাই কিনা। মা, আমি তোমার সঙ্গে যাব মা। না রে বাবা, তোরা বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা, তুমি কখন ফিরবি? এই তো রে মা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। তোদের খাবারের ব্যবস্থা করতে হবে তো, আমি গেলাম। কাকিমা, আপনাদের বাড়িতে কোনো কাজ আছে? আমি খুব বিপদে আছি, আমাকে একটা কাজ দেবেন? না গো না, এই শীতে কাজ কোথায়? আমাদের সংসার ছোট, লোক লাগবে না, অন্য কোথাও দেখো গে। আমাদের কোনো কাজ নেই, আমরা নিজেরাই খাবার পাই না, আবার তোমাকে কি কাজ দেব? গৌরী বৌদি, তোমার কাজে সাহায্য লাগবে? আমাকে বলো, আমি করে দেব। আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে না খেয়ে আসে গো, একটা কাজের খুব দরকার। রমা, তোমাদের সংসারের অবস্থা আমি খুব ভালোই জানি, কিন্তু এখন এখন আমার অবস্থাও ভালো না। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি বরং অন্য কোথাও কাজ করো। মা, তুমি কিছু এনেছো? তোদের জন্য খাবার আনতে পারলাম না রে বাবা, তোদের খুব খিদে পেয়েছে না রে? না মা, আমরা তো পেট ভরে খাবার খেয়েছি। হ্যাঁ মা, আমরা ডিম আর আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। খাবার? খাবার কোথায় পেলি? কে দিল খাবার? করিম কাকা এসে আমাদের খাবার দিয়ে গেছে মা। আমরা দুজন খেয়ে তোমার জন্য রেখে দিয়েছি। সারাটা দিন কাজ খুঁজলাম, কেউ একটা কাজও দিল না। এভাবে সে চলবে না, আমাকে অন্য একটা ব্যবস্থা সে করতেই হবে। চল রে বাবা, মাঠ থেকে ঘুরে আসি। গেল বছর জমিতে ভালো ফসল হয়নি, এই বছর কি চাষ করবে সেই কথাই তো তোর বাবা ভাবছিল, আর সেই মুহূর্তে সৃষ্টিকর্তা তাকে নিয়ে নিলেন। এখন আমাদেরই ভাবতে হবে এই জমিতে কি চাষ করা যায়। এই জমিটুকুই তো আমাদের শেষ সম্বল। তুমি চিন্তা করো না মা, আমি আর দাদা মিলে সব দুঃখ দূর করে দেব। আমরা জমিতে ফসল ফলাবো, দেখো অনেক ফসল হবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোরা দুজনই তো এখন আমার শেষ ভরসা। তোরা ছাড়া আমার কে আছে বল? কিছু তো একটা করতেই হবে। এখন আলুর দাম অনেক, জানো তো? বাজারে একেবারে আকাশ ছোঁয়া। আলুর চাষ করতে পারো যদি ভালো ফলন হয়, তাহলে তোমাদের আর চিন্তা থাকবে না গো। যদি আলুর দাম এত বেশি হয়, তাহলে আলু চাষ করা খুব ভালো হবে। চেষ্টা করে দেখলে দোষের কি? হ্যাঁ মা, বাবা বলতো শীতে আলুর দাম ভালো থাকে। আমি একদিন শুনেছি বাবার মুখে। তাহলে আমরা আলুই চাষ করব। মাটির ওপর ভরসা রাখতে হবে, তবেই তো মাটি আমাদের দেবে। মা, আমি কি প্রতিদিন জল দেব? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুইও সাহায্য করবি। আমরা সবাই মিলে একসাথে আমাদের জমিতে আলু চাষ করব। মা, তুমি এত কি নিয়ে চিন্তা করছো? বাবারে, ভাবছি আলুর চাষ করব, কিন্তু টাকা
টাকা পাবো কোথায়? হ্যাঁ মা, আলুর বীজ কিনতে তো টাকা লাগবে, আর জমিতে সারও দিতে হবে। ঠিক মতো না হলে ফলন ভালো হবে না, আমি বাবার মুখে শুনেছি মা। হ্যাঁ রে বাপ, আমিও তাই ভাবছি। কাল দেখি মোড়ল বাবুর কাছে যাব, দেখি কোনো সাহায্য পাই কিনা। ঠিক আছে মা, তুমি আমাদেরও সাথে নিয়ে যেও। পুতুল বাবলু, ঠিক মতো দাঁড়িয়ে থাকবি, মোড়লের সামনে অযথা কথা বলবি না, কেমন? মা, মোড়ল বাবু কেমন মানুষ? মোড়ল কি আমাদের রাগ করবে মা? না রে, শুনেছি মোড়ল খুব দয়ালু, মানুষকে সাহায্য করে। মোড়ল বাবু, খুব বিপদে পড়েই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। তা দাঁড়িয়ে কেন রমেশ বউ? বসো, কি বলবে বলো। না মানে বাবু, বলছিলাম যে আপনি তো সবই জানেন, আমার স্বামী মারা যাবার পরে ছেলে মেয়ে দুটোকে নিয়ে খুব বিপদে পড়েছি। তাদের দুবেলা খাবার জোগাড় করতে পারছি না। গ্রামে বেশ কয়েক জায়গায় কাজ খুঁজেছি, কোনো কাজ পাইনি। ভাবছিলাম যে আমাদের উত্তরের ছোট জমিটা আছে, সেখানেই যদি কিছু করা যেত, তাহলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। তা কি করতে চাও বলো। বাবু, আলু চাষ করব ভাবছি, কিন্তু বীজ কেনার মতো টাকা তো নেই। আপনি যদি কিছু টাকা ধার দিতেন। তুমি এত কষ্টের মাঝেও হাল ছাড়োনি, এটা দেখে ভালো লাগলো। ঠিক আছে, তোমাকে আমি টাকা ধার দেব, তাই দিয়ে তুমি আলুর বীজ কিনে চাষ শুরু করো। বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঠিক আছে, কিন্তু টাকাটা তুমি আমাকে আবার ফেরত দিয়ে দেবে, কারণ মানুষ যখন নিজে কিছু করার চেষ্টা করে তখনই সে সফল হয়। অন্যেরটা দান হিসাবে নিলে তার কাজ করার আগ্রহ কমে যায়। হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। বিধাতা চায় তো সব ঠিক থাকলে আমি আপনার টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দেব বাবু। তোমার স্বামী রমেশ পরিশ্রমী ভালো মানুষ ছিল। আমার বিশ্বাস তোমরা চেষ্টা করলে সফল হবে। হ্যাঁ বাবু, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব, আমি ফসল ফলাবো। এটা নাও, হিসেব করে খরচ করবে। আলু বীজ কিনে কাল থেকে কাজ শুরু করো। মা, আমরা পারবো তো মা? পারবো রে বাবা, পারবো। আমাকে যে পারতেই হবে। আমরা একসাথে ফসল ফলাবো দাদা, দেখবি আমাদের ফসল সব থেকে ভালো হবে। বাবলু বাবা, তুই পুতুলের সাথে ঘরেই থাক। আমি তোর করিম চাচার দোকান থেকে আলুর বীজ কিনে আনি। কাল সকালেই জমিতে বুনতে হবে সে। ঠিক আছে মা, ভালো দেখে কিনো, ভালো বীজে ফসল ভালো হয়, বাবা বলতো এটা। ঠিক আছে রে বাবা। কই গো, শুনছো? রমার আলুর গাছগুলো দেখেছো? একেবারে লতা পাতা ছড়িয়ে দিয়েছে। গ্রামের সবার চেয়ে ভালো আলু হয়েছে। এইটাই তো আমার রাগ, ওই বিধবার দুইটা বাচ্চা মিলা এত বড় খেতে চাষ করলো কেমনে? আমি তো এত বছরেও এমন ফসল পাই নাই। কেমন পুরুষ মানুষ তুমি? মেয়ে মানুষের সাথে চাষ করে পারো না? ওইটুকুনি দুই বাচ্চা নিয়ে একা একা মেয়েটা কত ফসল ফলালো, আর তুমি তুমি পুরুষ মানুষ হয়ে তোমার ফসল কেন এমন? হ্যাঁ, এই যাও তো, যাও যাও, এত কথা বইলো না। তোমরা যদি চাষ করো এত সহজ মনে করো, তাইলে তুমি গিয়েও করো, যত সব। মানুষ সবাই বলছে, তাই আমি তোমাকে বললাম। ওদের আমরা সবসময় ছোট করে দেখেছি। এখন যদি ওরা আমাদের চেয়ে বেশি টাকা পয়সার মানুষ হয়ে যায়,
তাহলে তোমার সম্মান থাকবে। আমাকে ভাবতে দাও, আমি একটা উপায় ঠিক বের করব। ওদের ভালো হবে এমন কখনোই হতে দেব না। ফসল ভালো হলে বেশি টাকা কামাবে, তা আমি মেনে নেব না। বৌদি বাড়িতে আছেন? কে? ও করিম ভাই? হ্যাঁ বৌদি, আপনার আলুর ক্ষেত দেখে এলাম, খুব ভালো আলু জন্মেছে। আপনি মেয়ে মানুষ হয়ে যেভাবে চাষ করেছেন সত্যি দেখার মতো। আমি পেরেছি ভাই, কারণ আমার বাচ্চাগুলো আমার পাশে আছে। বৌদি, আপনি এভাবে পরিশ্রম করে আগান, বিধাতা ঠিক ভালো দিন দেখাবে। জানেন তো, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোনো দরকার হলে বলবেন, কেমন? আমি এখন যাই। হ্যাঁ রে কালু, তোর ক্ষেত তো শুকিয়ে গেছে রে। চাষ তো ভালো হয়নি, কিন্তু রমেশ বউয়ের কাজটা দেখ। মেয়ে মানুষ হয়ে কিভাবে আলু চাষ করেছে, দেখার মতো। তোমরা যে সব কিনা একটু আলুর ভালো ফলন দেখছো, অমনি তোমাদের আর হুঁশ নাই। কি এমন ফলন ফলাইছে শুনি? দেখা যাবে কতগুলো আলু ঘরে তুলতে পারে, দেখা যাবে নি। রেগে গেলে কি হবে ভাই? তারা পরিশ্রম করেছে তাই ফল পাচ্ছে, ক্ষেত দেখলে বোঝা যায়। ও, আমি তো চেষ্টা করিনি, তাই না? আমি কি জানি না চাষ কিভাবে করতে হয়? রমেশ বউ 2 দিন চাষ করতে এসেই আমার চেয়ে ভালো চাষি হয়ে গেল। কি গো, কিছু ভাবছো? রমা যদি এত আলু পায়, তাহলে তো গ্রামের বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে। তুমি শুধু শুধু তা বসে বসে দেখবে? তুমি কি বলতে চাচ্ছ? আমি যা বলছি তা মন দিয়ে শোনো। রমার জমিতে তো রাতে পাহারা নেই। যদি কিছু আলু কমেও যায়, তবে ওরা কাউকেই ধরতে পারবে না। মানে তুমি কি চাও চুরি করি? চুরি কেন বলছো? সুযোগ নিতে বলছি। তুমি যদি ওর জমি থেকে কিছু আলু সরিয়ে ফেলো, তাহলে ওর কমে যাবে, আর ও তো জানতেই পারবে না কে নিল। আর ফলন কমে গেলে তারা কিছুই লাভ করতে পারবে না। বুদ্ধিটা খারাপ দাওনি গো। এই না হলে আমার বউ, ঠিক আছে, তাহলে সেটাই করতে হবে। মা, দেখো আমাদের আলু সবার চেয়ে ভালো হয়েছে। কত বড় আর তরতাজা। আমি বলেছিলাম না মা, আমাদের আলু হবে সবার চেয়ে সেরা। হ্যাঁ রে মা, বিধাতার কৃপায় আমাদের আলু সবচেয়ে ভালো হয়েছে। বিধাতা আমাদের কষ্টের দাম দিয়েছে রে। এই আলু বিক্রি করে আমাদের অনেক টাকা হবে, তাই না মা? তখন মোড়ল বাবুর টাকা আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ রে বাবা, মোড়ল বাবু আমাদের যে উপকার করেছে, তার টাকাটা আগেই দিতে হবে। কি গো রমেশ বউ, তোমার আলু চাষ কেমন হয়েছে? বাহ, তুমি তো দেখি দারুণ কাজ করেছ। দেখলে তো, চেষ্টা আর পরিশ্রম মানুষের ভাগ্য কিভাবে খুলে দেয়। আমি বলছিলাম না? হ্যাঁ বাবু, সবই বিধাতার কৃপা আর আপনার সাহায্য। আপনি আমাকে সাহায্য না করলে আমি কখনোই সাফল্যের মুখ দেখতাম না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অসহায় পরিবার ভালো হও, এই আশীর্বাদই করি। শুনছো, আজ রমার আলু খেতে গিয়েছিলাম। গাছগুলো আলুর ভারে যেন ভেঙে পড়েছে। এত আলু আমি কখনো দেখিনি। যেমন তরতাজা তেমনি বড়। বাহ, তুমিও দেখি ওদের প্রশংসায় পঞ্চমুখ। গ্রামের মানুষ যেমন ওদের প্রশংসা করছে। আরে প্রশংসা না, সত্যি বলছি। গ্রামের অর্ধেক লোক বলছে রমার আলু খেতে এবারে সেরা। তুমি তো কোনো বছরই এমন ফল পাওনি। ওই মেয়ে মানুষের ভাগ্য এমন হবে কেন? একে তো বিধবা,
তারপরে আবার মেয়ে মানুষ হয়ে চাষ করছে। তাহলে আর দেরি করে লাভ নেই, আজ রাতেই কাজটা করে ফেলো। হ্যাঁ, ঠিকই বলেছ। যখন তখন আবার আলু বাজারে বিক্রি করে ফেলতে পারে। আজই কাজ সারতে হবে। আমিও যাব তোমার সাথে, একা পারবে তো? আরে না 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 না, তুমি গেলে লোক জানাজানি হবে। এসব কাজে বেশি লোক হলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। আমি একাই পারবো, তুমি ঘরে থাকো। ঠিক আছে, সাবধানে যেও। রমা পরিশ্রম করেছে, সবাই তার প্রশংসা করে বেড়াচ্ছে। কেন, আমি কি কম শ্রম দিয়েছি আমার জমিতে? আজই সময়, তার আলু যাবে আমার ঘরে, লাভের লাভ পিঁপড়াই খেয়ে যাবে রমেশের মৌরে। কালু, এত রাতে তুই বাইরে কেন? এ সবাই তো তোকে বাইরে দেখা যায় না, কি ব্যাপার? না না না, মানে মোরল বাবু, আজ ঠান্ডা বেশি, তাই একটু হাঁটতে বের হয়েছি। তোর মাথা ঠিক আছে নাকি রে? শীতে উল্টা পাল্টা বকছিস। শীত বেশি লাগলে মানুষ ঘরে থাকে, বাইরে হাওয়া খেতে বের হয় নাকি? না না না, মানে ইয়ে। আচ্ছা শোন, গ্রামে এখন সবার জমিতে আলু চাষ হয়েছে, কয়েকদিন পর সব বিক্রি হবে। অনেকে বলছে রাতে আলুর ক্ষেত পাহারা কম হচ্ছে। চোর চোরটারও অভাব নেই। তুই যেহেতু বাইরে বের হয়েছিস, সব ক্ষেত একবার করে ঘুরে দেখে আসবি, কেমন? আচ্ছা মোরল বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার গায়ে কার এত সাধ্য যে চুরি করবে? আমি আছি না। বুড়োটা সব জানে, সব বোঝে মনে হয়, কিন্তু আজ আমাকে কেউ থামাতে পারবে না। রমার আলু আমারই হবে। কি গো, তোমাকে কেউ দেখেনি তো? আরে না না, কে দেখবে? তবে মোরল বাবুর সাথে দেখা হয়েছিল। বলো কি, কিছু বুঝতে পেরেছে? না 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 না, কিচ্ছু বুঝেনি। আমি কি আর অত কাঁচা কাজ করি নাকি? এবার ধরো তো, আলুগুলো সব নিয়ে ঘরের এক কোণে লুকিয়ে রাখতে হবে, পরে সুযোগ বুঝে বাজারে বিক্রি করে দেব। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! কি করলো আমার এই সর্বনাশ? এত কষ্টের ফসল কে চুরি করলো? মা, আমাদের জমির অর্ধেক আলুই দেখো কে যেন চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে বাবা, তাই তো দেখছি। কে করলো আমার এত বড় ক্ষতি? এখন এখন আমি কার কাছে যাবো? কি করব আমি? মা, শান্ত হও। চলো আমরা মোরল বাবুর কাছে যাই, তার কাছে বিচার দিই। উনি আমাদের একটা ব্যবস্থা করে দিতে পারবেন। চলো চলো। হ্যাঁ রে বাবা, তাই চল। বাবু, বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার আলুর ক্ষেত থেকে অর্ধেক আলুই চুরি হয়ে গেছে। রমা, শোনো, কে এই কাজ করেছে সেটা বের করা হবে। তুমি শান্ত থাকো। তুমি কি কাউকে সন্দেহ করো? বাবু, আমি রাতে জমিতে তো আর যাইনি, তাই দেখতেও পাইনি। আমি যা বলি মন দিয়ে শোনো। তোমাদের যে আলু চুরি হয়েছে, এ কথা কাউকে বলবে না। চুপচাপ থাকো। আমি গোপনে আগে খোঁজ নিয়ে চোরকে ধরি, তারপর বিচার হবে। ঠিক আছে বাবু, আপনার যা ভালো মনে হয় তাই করুন। করিম, তোমার দোকানে তো সবাই আলু বিক্রি করে,
তুমিই তো একমাত্র আলুর পাইকারি ক্রয় করো, তাই না? একটা কাজ করবে, আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে কেউ যদি তোমার কাছে আলু বিক্রি করতে আসে, আমাকে খবর দেবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বাবু কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো একটা হয়েছে, পরে সব জানতে পারবে। মোরল বাবু, আমি খুঁজেছি, গত রাতের আলু বিক্রি করেছে কালু, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি ওর জমি থেকে নাকি এবার ভালো আলুর ফলন হয়নি। আবার যা বোঝার আমি বুঝে গেছি। কালকে কালুকে খবর দাও, আর সাথে রমেশের পরিবারকে। মা, তোমার মুখটা তো শুকিয়ে গেছে। আলু চুরির জন্য তুমি অনেক চিন্তা করছো, তাই না মা? হ্যাঁ রে মা, এত কষ্টের এত পরিশ্রমের ফসল এভাবে চুরি হয়ে গেল। মা, তুমি চিন্তা করো না, দেখো একটা ব্যবস্থা ঠিক হবে। মোরল বাবু তোমাদের দেখেছেন, এখনই চলো। মোরল বাবু, বাবা, আমি শুধু কিছু আলো তুলেছি, শব্দ করিনি তো। বাবু, আমার হিংসা হয়েছিল। আমার চেয়ে ভালো ফসল ফলিয়ে রমেশের বউ সবার প্রশংসা জানিয়েছে, আর এটা সহ্য করতে পারিনি, তাই বাবু। কালু, হিংসা মানুষকে সুখ দিতে পারে না। পরিশ্রম ছাড়া কোনো উপার্জন কখনো বড় হয় না। ওরা পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। মন ভালো রেখে পরিশ্রম করলে ঠিকই তার ফল পাওয়া যায়। মোড়ল বাবু, বাবা হারা বাচ্চাদের নিয়ে আমি কষ্ট করে বাঁচতে চেয়েছি, আর আমাদের সেই আশা আজ নষ্ট হয়েছে। আমরা এর ন্যায় বিচার চাই। অবশ্যই ন্যায় বিচার হবে। কালু, তুই শুধু চুরি করিসনি, এক অসহায় পরিবারের আশা নষ্ট করেছিস। তাই তোকে আলুর দাম সহ দ্বিগুণ জরিমানা দিতে হবে। আর তোর আলু বাজারে কেউ কিনবে না, নিজের আলু নিজেই খাবি। এই তোর শাস্তি। মোরল বাবু, আমি ভুল করেছি, আর কখনো এমন করব না বাবু। এ কি হলো? বেশি লোভ করতে গিয়ে সর্বনাশ হলো। আমার মতন বেশি লোভ করতে গিয়ে বেশি ক্ষতি হয়ে গেল। আমার মতন আপনারা কেউ আর হিংসা করবেন না। ধন্যবাদ মোড়ল বাবু, আপনি আমাদের পাশে দাঁড়ালেন। এখন আমরা আবার চেষ্টা করে নিজেদের ভাগ্য করতে পারবো। সবাই মনে রাখবে, পরিশ্রম ছাড়া ভাগ্য খুলে না। চুরি করে কেউ বড় হয় না। হিংসা মানুষকে ধ্বংস করে, ধ্বংস। কি বৌদি, বাকি আলুগুলো তুলেছেন নাকি? হ্যাঁ করিম ভাই। ঠিক আছে, আপনার আলু সবার থেকে সেরা, সব থেকে ভালো দাম পাবেন। আমি কিনবো। ঠিক আছে ভাই, আলু তুলে বাজারে নিয়ে আসবো। দেখেছ, রমেশ বউ ঠিকই প্রমাণ করে দিল, পরিশ্রম আর ধৈর্য থাকলে সবকিছু সম্ভব। সত্যি অবাক করা ব্যাপার, পুরুষ মানুষের কাজ কিভাবে একটা মেয়ে মানুষ দুইটা বাচ্চা নিয়ে কইরা ফেলাইলো, তাও আবার ভালো কইরা। সবার থেকে ভালো করে ফসল ফলাইছে। চেষ্টা আর পরিশ্রমে সব সম্ভব। বাবলু, পুতুল, দেখেছিস, পরিশ্রম করলে ভাগ্য বদলানো যায়। হতাশা কখনো সমাধান নয়, চেষ্টা ঠিকই একদিন সাফল্য এনে দেয়। মা, এবার আমরা খুব খুশি। আমাদের আলু চাষ সফল হয়েছে, আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোদের বাবার আশা পূরণ করব, তোদের পড়াশোনা করাবো। মা, আমিও পড়বো। হ্যাঁ রে মা, তোরা দুজনেই স্কুলে যাবি। হতাশায় ভেঙে পড়লে চলবে না, ধৈর্য ও পরিশ্রম করতেই হবে, আর তাহলেই সাফল্য আসবে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।
না, না, এ হতে পারে না। লাল হিরে চুরি হয়ে যাচ্ছে। না, যেভাবেই হোক এই লাল হিরেকে রক্ষা করতেই হবে। এই বলয় বেশিক্ষণ লাল হিরেকে বাঁচাতে পারবে না। রানীমাকে আক্রমণের কথা জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। লাল হীরের চারপাশে বলয়, সন্ন্যাসীর দেয়া মন্ত্রে এই বলয় চুরমার হয়ে যাবে। কেউ আমার হাত থেকে এই লাল হীরেকে বাঁচাতে পারবে না। এই লাল হীরে আমার দরকার। সন্ন্যাসী বলেছে পরীদের এই লাল হীরে বিশেষ ক্ষমতা সম্পন্ন। এই লাল হীরে পেলে আমার পুত্র সন্তান হবে, আমার রাজবংশ রক্ষা হবে। আমি সবাইকে শেষ করে দেব, কিন্তু এই হীরে আমার চাই চাই। এটা এটা কি হলো? থামো জলদ্বীপের রাজা, তোমার লোভের আজকে এখানেই সমাপ্তি। এই হীরে আমি নিয়েই ছাড়ব, কেউ আমাকে আটকাতে পারবে না। তোমার স্বার্থের জন্য আমাদের রাজ্যে রক্তপাত হবে কেন? এই হীরে আমাদের রাজ্যের প্রাণ, তোমার মতো লোভীর জন্য নয়। ফিরে যাও, নইলে আমার আলো তোমাদের সবাইকে গ্রাস করবে। তোমার মতো একটা সামান্য পরী আমাকে থামাবে? আমার সৈন্য সামন্ত দেখেছ? তোমার আলো আমার ক্ষমতার কাছে তুচ্ছ। লোভী রাজা, তুমি শুধু লোভীই নও, তুমি অহংকারীও। সৈন্যরা, ওকে শেষ করো। কোথায় তোমার সৈন্য সামন্ত? সবাই পালিয়েছে দেখো। তাতে কি, তোমার মতো পরীকে পরাস্ত করতে আমি একাই যথেষ্ট। লোভী রাজা, ভালোই ভালোই চলে যাও, তা না হলে তোমার শরীরে এক বিন্দু রক্তও থাকবে না। আমি ছাড়ব না। যে করেই হোক ওই হীরে আমার চাই চাই। আমি ওই হীরে যে করেই ছিনিয়ে নেব। আলোকলতা, রানীমা, দারুণ দেখিয়েছো আলোকলতা। আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে যে আমাদের কি হতো। আলোকলতার জন্যই আমরা আজ বেঁচে গেছি রানীমা। লাল হিরেও সুরক্ষিত আছে। আলোকলতার শক্তি আর সাহসের তুলনা হয় না। আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পরী আলোকলতা, এটা স্বীকার করতেই হবে। সাহসই বড় শক্তি। সাহস করে অনেক কঠিন কাজও করে ফেলা সম্ভব। আলোকলতা ঠিক বলেছে, আমাদের সাহস নিয়ে বেঁচে থাকতে হবে। এই লাল হিরেকে যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। এই লাল হিরে যতদিন থাকবে পরিরাজ্য ততদিন টিকে থাকবে। লাল হিরে না থাকলে আমাদের রাজ্যে আমাদেরই লুকিয়ে থাকতে হবে। আমরা অরক্ষিত হয়ে যাব। লালপুরীর মৃত্যু খুবই দুঃখজনক। সামনে এমন মৃত্যু আর কখনোই কাম্য নয়। না রানীমা, এমন কিছু হলে আমরা সবাই মিলে লড়ব। এটা আমাদের সকলের অস্তিত্বের প্রশ্ন। কিন্তু এই যুদ্ধের দাগ মুছে যাবে না সহজে। আমাদের সতর্ক থাকতে হবে। জলদ্বীপের লোভী রাজা আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, সবাই খুব সাবধানে থাকবে। পরিরাজ্য ছাড়া অন্য কোনো জায়গায় যেন তোমাদের পা না পড়ে। যত যাই হোক, পৃথিবীর ফুল বাগানের মতো এত সুন্দর সুন্দর ফুল পরিরাজ্যের কোনো বাগানে পাওয়া যাবে না। কিন্তু রানীমা যে নিষেধ করেছেন। সত্যি, পৃথিবীর বাগানের কোনো তুলনা হয় না। আমি সাবধানে থাকব, তাহলেই হবে। কে কে ওখানে? কে? আহা, এটা এটা কি কি জ্বলছে? তাহলে কি আমাকে ঘায়েল করার অস্ত্র এই
ফণী মনসা, সারা শরীরে যেন বিষ ছড়িয়ে পড়ছে, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমার আমার এমন লাগছে কেন? কে কে তুমি? আমি? তুমি কে? এখানে কেন এসেছো? এই বাগানে তো আগে কখনো মানুষ দেখিনি। তুমি কি জলদ্বীপের গুপ্তচর? আমাকে এভাবে ব্যথা দিলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি অজয়, একজন সাধারণ পথিক। পথিক? হ্যাঁ, হাঁটতে হাঁটতে তোমাকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। তোমার ডানায় কাঁটা বিঁধেছিল, সেটা তুলে দিলাম। তোমায় আঘাত করার ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম তুমি আমাকে মারতে এসেছিলে। আমি তোমাকে মারব কেন? তুমি এমনিতেই আহত। কিন্তু ফণী মনসার কাঁটা। না, কিছু না। এই কাঁটা হয়তো আমাকে কিছু সময়ের জন্য কাবু করে ফেলেছিল। ব্যাপার না, আমি সামলে নেব। মনে হচ্ছে এই কাঁটা তোমাদের পুরীর জন্য মারাত্মক জিনিস। তা জানি না, হয়তো। হয়তো কি? না, কিছু না। আমি দুঃখিত। আমাদের রাজ্যের যুদ্ধের পর থেকে আমি সবাইকে সন্দেহ করছি। তুমি আমাকে ক্ষমা করো। তোমার কপাল থেকে রক্ত পড়ছে, আমি সারিয়ে দিচ্ছি। বাহ, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। আমি শুনেছি তোমাদের কথা। তোমরা নাকি অসাধ্যকে জয় করো, অপূর্ব সুন্দর রাজ্যে বসবাস করো। হ্যাঁ, তা ঠিক। আমাদের রাজ্য খুবই সুন্দর। সেখানে পরীরা সবাই মিলেমিশে থাকে। আমি রাজ্যের শক্তির জন্য পরিচিত। আমার নাম আলোকলতা। শক্তির জন্যে পরিচিত? তাহলে তুমি নিশ্চয়ই খুব শক্তিশালী। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আলোর মতো শক্তিশালী, কিন্তু তোমার লতার মতো নরম মন আছে। সবাই তাই বলে, কিন্তু কিন্তু কি? না, কিছু না। আমি আজ আসি। আবার এই কাঁটা? আমি বুঝতে পেরেছি, এই কাঁটাই তোমার দুর্বলতা। একমাত্র ফণী মনসার কাঁটার আঘাতেই তুমি কাবু হও, তাই না? তুমি ভয় পেও না। আমি তোমাকে যেখানে যেভাবে পারি এই কাঁটার আঘাত থেকে বাঁচাবো। তোমার ওপর কোনো কিছুর আঁচ আসতে দেব না, আলোকলতা। কি মিষ্টি মায়াবী পড়ি। ইস, আবার যদি দেখা হতো। আরে, ফণী মনসার ঝোপটা গেল কোথায়? আমি ঝোপটা তুলে ফেলেছি। তুমি? হ্যাঁ, যাতে তুমি নিশ্চিন্তে নির্ভাবনায় উড়ে বেড়াতে পারো। আমার জন্য কেউ কখনো এত ভাবেনি। আমি এতদিন জানতাম মানুষ শুধু লোভী হয়, নিজের স্বার্থই ভালো বোঝে। অন্যের জন্য এরা কখনো কিছু করে না। কিন্তু তুমি আমার ধারণা বদলে দিয়েছো। আর আমি তোমার পাশে সারা জীবন থাকতে চাই, কখনো বদলাবো না। ফণী মনসার কাঁটাকে কখনো তোমাকে আঘাত করতে দেব না। আমার সাথে থাকবে? হ্যাঁ, থাকবো। আমাকে বিয়ে করবে? আমার সাথে নতুন জীবন শুরু করবে? আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ, করব। আমি চিরকাল তোমার পাশে থাকব। তুমিই আমার আলো। কি হলো? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আলোকলতা, আমার মা মরতে বসেছে। তার শরীর খুব দুর্বল, শেষ নিঃশ্বাস নিচ্ছে। সে কি? কি বলছো? চলো, আমি তাকে দেখতে যাব। আমরা তাকে দেখতে গেলে কোনো লাভ হবে না। তার এখন সুস্থ হয়ে ওঠা প্রয়োজন, কিন্তু কোনো কবিরাজ বৈদ্য তাকে সুস্থ করতে পারছে না। সে কি?
তাহলে এখন? শুনেছি তোমাদের পরিরাজ্যে নাকি একটা লাল হিরে আছে যেটার রয়েছে অসীম ক্ষমতা, যা কিনা সকল রোগের ঔষধ। হ্যাঁ, কিন্তু সেটা তো খুবই গোপনীয়। আমি তোমার কাছে একটু সাহায্য চাই আলোকলতা। লাল হীরের একটু নির্যাসে আমার মা বেঁচে উঠতে পারে। শুধু একবার আমাকে লাল হীরের কাছে নিয়ে যাও, সামান্য একটু নির্যাস প্রয়োজন আমার। কিন্তু এটা আমাদের রাজ্যের প্রাণ, কত রক্তপাত হয়েছে এর জন্য। যদি কিছু হয়ে যায় আমি সব হারাবো, পরীরা আমাকে ক্ষমা করবে না। তুমি আমার উপর ভরসা করছো না? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবনও দিতে রাজি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমাকে শুধু সামান্য একটু নির্যাস নিতে দাও, আমার মাকে বাঁচাতে দাও। ঠিক আছে, চলো, কিন্তু মনে রেখো শুধু সামান্য নির্যাস নেবে, আর কিছু না। এই সেই হিরে? হ্যাঁ, তুমি জলদি তোমার কাজ সারো, এখান থেকে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অজয়, এটা কি করলে? তুমি এটা করলে? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? আমি তো তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। শিখে নাও ছোট পরী, কখনো কাউকে বিশ্বাস করতে হয় না। আমি জলদ্বীপের মন্ত্রীপুত্র অজয় কুমার। রাজাকে এই হিরে দিয়ে আমি অর্ধেক রাজত্ব পাব। এই হিরে আমার বড় প্রয়োজন। আমি লাল হিরে, অবশেষে তোমাকে আমি হাতে পেলাম। না, পরীগুলো বড্ড বোকা। রানীমা, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমি যেভাবেই হোক লাল হিরে এনে দেব। আমাকে একটা সুযোগ দিন। তুমি বিশ্বাস ভেঙেছ। একজন মানুষকে তুমি হীরের কাছে নিয়ে এসেছো। কত বড় ভয়ঙ্কর কাজ করেছো বুঝতে পারছো না? রানীমা, আলোকলতাকে একটা সুযোগ দিন। না, কোনো সুযোগ দেয়া হবে না। আমি প্রতারিত হয়েছি। সে আমাকে ভালোবাসার নামে ধোঁকা দিয়েছে। আমাকে আর শাস্তি দেবেন না রানীমা। না, যে আমাদের এত বড় ক্ষতি করেছে তাকে আমাদের রাজ্য থেকে বিতাড়িত করতেই হবে। এই, ওর ডানা কেড়ে নাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। ওকে রাজ্য থেকে বের করে দাও। তুমি আজ থেকে নির্বাসিত। এত যন্ত্রণা। এত চিৎকার করছো কেন? শান্ত হও। মেয়েটার টাকার থলিটা দেখে মনে হচ্ছে তাতে অনেক টাকা। যদিও আমাকেও টাকা দিয়েছে, তাতে কি, থলিটা হাতিয়ে নিতে হবে। শোনো, তোমার ছেলে হয়েছে, আমি চলি, বুঝলে? এ কি ছেলে? জন্মের পরপরই মারছে। এটা শয়তান, বাঁচাও। তুই তো দেখছি সত্যিই অসাধারণ। তোর শক্তি পরীর মতো, কিন্তু শরীর তো মানুষের। তোর নাম বীর। তুই আমার বীর সন্তান, তুই আমার আশা। এই বীর, চল আজ আমরা লুকোচুরি খেলি। বেশ, তো আমি জঙ্গলে লুকোবো। জঙ্গলে? ও বাবা, ওখানে বার আছে। আরে তো ভাবিস না তো, বাঘ কিছুই করতে পারবে না। বীর, চারদিকে এমন নীরব হয়ে গেল কেন? তাই তো, কোনো পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে না। বীর,
বীর, তুই কি ভীষণ শক্তিশালী? একটা বাঘও তোর কাছে কিছুই না। আমি ভয় পাই না, সাহস নিয়ে কাজ করি। সাহস খুব চমৎকার জিনিস, এটা অনেক সমস্যার সমাধান করে দেয়। ছেলেটা মানুষ, কিন্তু শক্তি পরীর। সে সৃষ্টিকর্তা, আমার ছেলেটার ভাগ্যে ভালো কিছু রেখো। চাচি, ও চাচি। কিরে, এভাবে ছুটছিস কেন? বীর বিশাল বড় এক মাছ মেরেছে, আমি একা নিয়ে আসতে পারবো না। তুমি একটু আমার সাথে চলো না চাচি। আস্তে আস্তে, একটু জিরিয়ে নে, আমি আসছি। আরও কাহিনী আছে, শুনো না। বীর এক হাতেই বিশাল একটা পুকুর কেটেছে। এত বড় পুকুর এই গ্রামে আর কারো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তুই কিছুক্ষণ বসে জিরিয়ে নে, আমি আসছি। বুঝলাম না, বীরের তো সব অদ্ভুত কাজকর্মের বর্ণনা দিলাম, চাচি অবাক হলো না কেন? একের পর এক দুঃসংবাদ, কোনো আশার আলোই আমি দেখতে পাচ্ছি না। এবারও রানীর কোনো পুত্র সন্তান হলো না। আলোকলতাকে বোকা বানিয়ে লাল হিরে নিয়ে আসার পরপরই রাজা মৃত্যুবরণ করেন। রাজার কোনো উত্তরাধিকার না থাকায় আমিই রাজা হই। বিয়ে করি একজন রাজকুমারীকে, কিন্তু আমার ঘর শূন্য, আমার কোনো পুত্র সন্তান নেই। মহারাজ, কি খবর এনেছ সৈন্য? বলো, কি বলেছে রাজসন্ন্যাসী? মহারাজ, সন্ন্যাসী বলেছেন সেই হিরে তার আসল জায়গা থেকে এখানে আসার কারণে শক্তি হারিয়েছে, তাই এ রাজ্যে কোনো পুত্র সন্তান জন্মাচ্ছে না। শক্তি ফিরে পেতে হলে একজন পরীর রক্ত প্রয়োজন। পুরীর রক্ত? আচ্ছা বেশ, সৈন্য, যুদ্ধের প্রস্তুতি নাও। আজই পরিরাজ্যে আক্রমণ করব। আমরা পরিরাজ্যে কোনো পরীদের দেখা পাইনি, কিন্তু পরীদের খুঁজে পাচ্ছি না কেন? কি আশ্চর্য ব্যাপার! আমিও কিছু বুঝতে পারছি না মহারাজ, সব পরী যেন নিমিষে পালিয়ে গেল। চুপ, এদিকে এসো। আলোকলতা এখানে? যাক, আমার সমস্যার সমাধান তাহলে হয়ে গেছে। কে কে ওখানে? নীলপরি, তুমি? চুপ, শব্দ করো না। আমি নিজেকে জাদুর জালে সুরক্ষিত করে এসেছি, যাতে কেউ আমাকে দেখতে না পায়। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কি হয়েছে? রাজা অজয় আমাদের রাজ্যে আক্রমণ করেছে। তার পরীর রক্ত চাই। আমরা নিজেদের জাদুর জালে সুরক্ষিত করে রেখেছিলাম দেখে আমাদের সে খুঁজে পায়নি। কি বলছো? হ্যাঁ আলোকলতা, তুমি কিন্তু সতর্ক থেকো। আমি চলি। কি ভয়ঙ্কর! ওই প্রতারকটা পরিরাজ্যে আক্রমণ করেছে। সব আমার দোষ। আমি মা, তুমি পড়ি? তুমি আমার কাছ থেকে এত বড় সত্য কেন গোপন করলে? বীর, তুই এখানে? আমি তোমাকে পানি তুলতে সাহায্য করতে এসেছিলাম। নীলপরীকে দেখে ওখানটায় দাঁড়িয়েছিলাম। নীলপরী আর তোমার সব কথাই আমি শুনেছি। তুমি এত বড় সত্য আমার কাছ থেকে কেন গোপন করলে মা? বীর, হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? বীরের শরীরে পরীর শক্তি, তাই বীর নীলপরীকে দেখতে পেয়েছে। কিন্তু ওই প্রতারকটা বীরের বাবা। এই পরিচয় আমি বীরকে জানাতে চাই না। না! বীর, বীর, শিগগির যা, চাচিকে রাজার লোকেরা ধরে নিয়ে গেছে।
কি বললি? আমার মাকে ধরে নিয়ে গেছে? এত বড় সাহস! তাহলে আবার দেখা হয়ে গেল আলোকলতা। তুমি আমাকে ধরে এনেছো কেন? ছেড়ে দাও। তোমার রক্ত দিয়ে লাল হীরের শক্তি ফিরিয়ে আনব। আমার যে বংশ রক্ষা করতে হবে। তা তুমি কোনো দিনও করতে পারবে না। এই হিরে ফিরে যাবে তার আসল জায়গায়। আমি ব্যর্থ হতে পছন্দ করি না আলোকলতা। চলো, তোমার পুরনো ভয়, সেই ফণি মনসার কাঁটা দিয়েই শুরু করা যাক। না! আহ! বীর! কে তুমি? পরীর ছেলে বীর। শয়তান রাজা, তুমি আমার মাকে ধরে নিয়ে এসেছো? বাহ, এ তো আসলেই বীর। আলোকলতা, ও আমাদের সন্তান। বাবা, তুমি আমার বাবা? আমাদের সন্তান, আমাদের বীর। হ্যাঁ, ও আমার ছেলে বীর। কিন্তু তোমার মতো একটা প্রতারক বীরের বাবা হতে পারে না। তোমার শুধুমাত্র ওই লাল হীরের প্রতিই লোভ। লাল হীরের জন্যই তো তুমি আমার সাথে প্রতারণা করেছিলে। তুমি লাল হীরে নিয়েই থাকো। প্রতারণা? লাল হীরের জন্য প্রতারণা? হ্যাঁ বীর, এই লোকটা পরিরাজ্য থেকে লাল হীরে চুরি করার জন্য মিথ্যে ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করেছিল। এই লোকটা একটা প্রতারক। এর জন্যই আজ আমি পরিরাজ্য থেকে নির্বাসিত। একটা প্রতারককে তুই বাবা বলে পরিচয় দিস না বীর। কি বলছো আলোকলতা? বীর আমার ছেলে, তুমি আমার স্ত্রী। তোমরা আমার সাথে থাকো, আমরা তিনজন মিলে রাজ্য চালাবো। না, তোমার রাজ্য লোভ আর রক্তের উপর দাঁড়িয়ে আছে। তুমি আমার বাবা নও। কোনো স্বার্থপর লোভী প্রতারক আমার বাবা হতে পারে না। কি বলছিস বাবা? এই রাজ্য তোর, সবকিছু তোর। আমাকে তোমরা ক্ষমা করে দাও। না, তুমি কোনো ক্ষমা পাবে না। আর আমি কিছুই চাই না। যে রাজ্য প্রতারণার উপর দাঁড়িয়ে আছে, সে রাজ্য আমি চাই না। এই হিরে ফিরে যাবে তার আসল জায়গায়, পরিরাজ্যে। চলো মা। না না বীর, একটাবার শোন বাবা। না, আমি মায়ের সাথে গ্রামে ফিরব, যেখানে কোনো প্রতারণা নেই, কিন্তু শান্তি আছে। চলো মা, চলো।